আচ্ছা, এরপর আমরা একই রকম আরও একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা পড়ি। প্রথমে বলছে কি এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে a প্লাস আইবি হোল টু দি পাওয়ার n প্লাস a মাইনাস আইবি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার n বাই 2 cos n tan ইনভার্স b বাই a। তো এটা কিন্তু এর আগের অঙ্কের চেয়ে একটু কঠিন এবং ডিফারেন্ট। তো আমি কেন ডিফারেন্ট সেটা প্রথমে বোঝানোর চেষ্টা করি। শুরু করি প্রথম অঙ্কটা। তাহলে আমরা বললাম যে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে, কারণ প্রমাণ করতে বলছে যে এত হলে দেখাও যে, তাহলে বাম পক্ষটা দিয়ে আমরা বাম পক্ষ দেখাবো। তাহলে বাম পক্ষে যা আছে তা লিখে ফেলে, a প্লাস আইবি হোল টু দি পাওয়ার n প্লাস a মাইনাস আইবি হোল টু দি পাওয়ার n লিখে ফেললাম। ওকে, এর আগে আমরা যে দুটো অঙ্ক করলাম ওগুলোর যে ট্রেডিশন, ওই ট্রেডিশন অনুযায়ী যদি আমি এখানে করতে চাই তাহলে ঘটনাটা কি ঘটবে, a প্লাস আইবি এর মডুলাস বের করতে হবে। আর a প্লাস আইবি এর মডুলাস আমরা জানি এই যে এখানে বাস্তব অংশের বর্গ, বাস্তব অংশ হচ্ছে a স্কোয়ার প্লাস অবাস্তব অংশের সহগের বর্গ, তাহলে b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে মডুলাস, এখানে আর কোনো যোগ বিয়োগ হবে না। তাহলে এটা দিয়েই আমাদেরকে গুণ এবং ভাগ করতে হবে। তো আমরা প্রথমে ওই কাজটা করি। প্লিজ এখন খাতায় লেখা যাবে না, এখন একটু থামতে হবে, আগে এটা করে শেষ করি তারপর দেখো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটকে দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আর এখানে আমরা ওই মডুলাস যেটা পাইছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওটা দিয়ে গুণ করলাম, আর সেই সাথে আমরা ভাগও করলাম। তাহলে a কে ভাগ করলাম রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস আই বি দুজনকে লিখি, আই বিকে ভাগ করলাম রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ব্র্যাকেট শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে মাথার উপরে n দিলাম। ওকে, তাহলে একটু আগে আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই আমরা করছি, কিন্তু প্রবলেম এই জায়গায় এই লাইনের পরে আমরা আর কোনো লাইনই করতে পারবো না। কেন এমন হচ্ছে? কারণ এই লাইনের পরে আমরা দেখছিলাম এটাকে cos থিটা বানাইতে হবে, এটাকে sin থিটা বানাইতে হবে। আবার বলতেছি, এটাকে আমরা cos থিটা বানানোর চেষ্টা করছি, এটাকে আমরা sin থিটা বানানোর চেষ্টা করছিলাম। তো তখন মানগুলো সুন্দর ছিল, 1/√2 ছিল, √3/2 ছিল, যাদের মান আমরা জানি। এখন আমি যদি প্রশ্ন করি cos কত ডিগ্রির মান, এটা এমন কোনো কজের ডিগ্রি পাওয়া যাবে যার কারণে a/√ওভার এত আসবে? আমরা কেউই জানি না, যার কারণে এটাকে এই ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা করতে পারবো না, এবং আমাকে এই জায়গাগুলো মুছে ফেলতে হচ্ছে এবং অন্যভাবে করতে হচ্ছে। ওকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমরা সব সময় ট্রেডিশন ইউজ করতে পারবো না, একটাই কারণ হচ্ছে সব অঙ্ক একই রকম করে মিলবে না। আগের অঙ্কগুলোতে এখানে এ বি জায়গায় সংখ্যা ছিল, তো ওদেরকে ওইভাবে মিলছে, আমরা খুব সহজে মানগুলো খুঁজে বের করতে পারছি। কিন্তু এই প্রশ্নে যেহেতু এখানে এ এবং বি এর জায়গায় সংখ্যা দেওয়া নাই, এ বি করা আছে, তাই এখানে এটা সহজে মিলবে না। তো আমরা এটাকে নিয়ে অন্যভাবে আলোচনা করব। আচ্ছা, তো প্রশ্নটাকে সমাধান আমরা এভাবে শুরু করব যে প্রথমে আমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তাহলে আমরা লিখব, প্রথমে মনে করি a ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা, আর b ইকুয়াল টু হচ্ছে আর sin থিটা। ওকে, তাহলে হঠাৎ করে আমরা যে a ইকুয়াল টু আর cos থিটা আর b ইকুয়াল টু আর sin থিটা আনলাম, এটা কেমনে আনলাম? ওকে, আর কেনই বা আনলাম? তো আমি প্রথমে কেন আনলাম সেটা ব্যাখ্যা দিই, আর কিভাবে আনলাম সেটাও ব্যাখ্যা দেব। a ইকুয়াল টু আর cos থিটা, b ইকুয়াল টু আর sin থিটা এই জন্যই ধরছি কারণ আমরা এখানে ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করব। আর ডি ময়ভরের সূত্রে এই অংশটাকে অবশ্যই cos থিটা হইতে হবে, এই অংশটাকে অবশ্যই sin থিটা হতে হবে। আর এখানে এইগুলোর জন্য আমরা cos থিটা রাখছি, আর বির মান এই জন্য আমরা sin থিটা রাখছি। ওকে, এখন কথা হচ্ছে a ইকুয়াল টু আর cos থিটা না ধরে আমরা তো এমন করতে পারতাম, a ইকুয়াল টু আর sin থিটা ধরতে পারতাম, b ইকুয়াল টু আর cos থিটা ধরতে পারতাম, এরকম পারতাম কিনা? আসলে আমরা এটা পারতাম না, ওই ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি কেন আমরা পারবো না। খেয়াল করি, আমরা যখন কোনো একটা জটিল সংখ্যার চিত্র আঁকি, এই যে a প্লাস আইবি একটা জটিল সংখ্যা, আমি এখানে লিখতেছি a প্লাস আইবি, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। ওকে, এই জটিল সংখ্যার চিত্র যখন আঁকতে চাইবো তখন আমাকে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকতে হয়। আর এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের, এক্স অক্ষের নাম হয় বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষের নাম হয় অবাস্তব অক্ষ। ওকে, আর এই a প্লাস আইবি যে রাশিটা আসলে দেখা যাচ্ছে, এটা মিন করে বাস্তব অক্ষে a পরিমাণ যেতে হবে, অবাস্তব অক্ষে b পরিমাণ উঠতে হবে। তাহলে আমি ধরলাম এই পরিমাণ বাস্তব অংশে এই পরিমাণ গেলাম, এই যে এটা হচ্ছে a, এখান থেকে একটু পরিমাণ দূরত্ব হচ্ছে a, বাস্তব অক্ষে a পরিমাণ গেলাম, অবাস্তব অক্ষে b পরিমাণ উঠলাম, এটা হচ্ছে b পরিমাণ উঠলাম। তাহলে যে রাশি যে বিন্দুটা আমরা পাবো ওই বিন্দুটার নাম হচ্ছে a প্লাস আই বি, আর এটাই হচ্ছে জটিল সংখ্যার চিত্র। তাহলে বাস্তব অক্ষে a পরিমাণ, অবাস্তব অক্ষে b পরিমাণ গিয়ে যে সংখ্যাটা পাই, যে বিন্দুটা পাই, ওই বিন্দুর নাম হচ্ছে a প্লাস আই বি। আমি করব কি, এই বিন্দুটাকে
মূলবিন্দু থেকে কিন্তু ডাইরেক্ট এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার একটা সিস্টেম আছে। একটু খেয়াল করি, এই বিন্দুটাকে খুঁজতে হইলে আমাকে প্রথমে এ পরিমাণ যেতে হবে বাস্তব অক্ষে, বি পরিমাণ যেতে হবে অবাস্তব অক্ষের দিকে। ওকে, কিন্তু এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার কিন্তু আরও একটা সিস্টেম আছে। কিভাবে? এই মূলবিন্দু থেকে আমি যদি এদিকে দিকে না গিয়ে সোজা এদিকে চলে যেতাম, তাও কিন্তু বিন্দুটাকে খুঁজে পাইতাম, নাকি নয়? তার মানে আমি মূলবিন্দু থেকে এভাবে না গিয়ে সোজা গেলেও কিন্তু বিন্দুটাকে খুঁজে পাচ্ছি। এখন কথা হচ্ছে, এদিকে গিয়ে যে বিন্দুটা পাচ্ছি সেটার নামও এ প্লাস আইবি, আর এই সোজা চলে গিয়ে যে বিন্দুটা পাচ্ছি সেটার নামও হচ্ছে এ প্লাস আইবি। তো কথা হচ্ছে দোনোটা এ প্লাস আইবি একই কিনা? হ্যাঁ, অবশ্যই দোনোটা এ প্লাস আইবি একই, কারণ হচ্ছে এখানে জায়গার উপর নির্ভরশীল বিন্দুগুলোর মান। তাইলে আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যাই, সেটা কোন পথে যায় সেটা ইম্পর্টেন্ট না। আমি যদি ট্রেনে যাই তাও সেটা ঢাকা, আমি যদি বিমানে যাই তাও সেটা ঢাকা, আর আমি বাসে গেলে সেটাও ঢাকা। তার মানে জায়গাটা নাম ঢাকা। আমি আকাশ পথে গেলাম নাকি বিমান পথে গেলাম নাকি নদী পথে গেলাম সেটা ইম্পর্টেন্ট নয়। একইভাবে এই জায়গাটার নাম হচ্ছে এ প্লাস আইবি, আমি এইভাবে গেলাম নাকি এইভাবে গেলাম সেটা ইম্পর্টেন্ট নয়। ওকে, এখন কথা হচ্ছে এভাবে যেটা যাচ্ছি সেটাকে কিভাবে মিন করে? সেটাকে মিন করে বাস্তব অক্ষের সাথে থিটা কোণে ঘুরে। এই যে আমি এখানে একটা থিটা কোণ দিচ্ছি। ওকে, তাহলে বাস্তব অক্ষের সাথে থিটা কোণে ঘুরে আর পরিমাণ দূরে গেলে এই বিন্দুটাকে পাওয়া যাচ্ছে। আমি এই বিন্দুটাকে একভাবে পেতে পারি, এই পরিমাণ গিয়ে বি পরিমাণ গিয়ে যা পাচ্ছি তাই হচ্ছে এ প্লাস আইবি। আবার অন্যভাবে পেতে পারি, সেটা হচ্ছে বাস্তব অক্ষের সাথে থিটা কোণে মোচড় দিয়ে আর পরিমাণ দূরে গেলে, যে আর পরিমাণ দূরে গেলে যেটা পাচ্ছে সেটাও এ প্লাস আইবি। ওকে, তো এখান থেকে আমি যদি সাইন থিটার মান বের করতে চাই, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে এখন এখানে লম্ব কোনটা? এই যে থিটার সাথে যে বাহুটা লাগানো থাকে সেটা হচ্ছে ভূমি, আর এই থিটার বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, তাহলে এখানে লম্ব হচ্ছে বি, তাহলে বি লিখে দিলাম, আর অতিভুজ হচ্ছে আর। ওকে, তাহলে সাইন থিটা সমান হচ্ছে বি বাই আর। তো আমি এখানে কোনাকুনি গুণ করে দিই, এই আরটাকে এদিকে নিয়ে আসতে পারবো কোনায় গুণ করলে, তাহলে হবে আর সাইন থিটা ইকুয়াল টু বি। তার মানে বি ইকুয়াল টু অবশ্যই আর সাইন থিটা লিখতে হবে, যে বি ইকুয়াল টু আর সাইন থিটা। আমি কিন্তু আমার ইচ্ছা মতো এখানে আর কস থিটা লিখতে পারি না, কারণ এ প্লাস আইবি অংশে থেকে আমরা গবেষণা করে দেখলাম বি ইকুয়াল টু আর সাইন থিটা আসবে, কখনোই বি ইকুয়াল টু আর কস থিটা আসবে না। একইভাবে আমি যদি কস থিটার মান বের করতে চাই এই ত্রিভুজ থেকে, তাহলে কস থিটা কি কত আসে দেখি। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে ভূমির মান কত? এটা থিটার সাথে যে বাহুটা লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে আর। তাহলে আবার যদি আমি এই আরটাকে দিকে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ। তার মানে এ ইকুয়াল টু আমাদেরকে অবশ্যই আর কস থিটা লিখতে হবে, আর এ ইকুয়াল টু আর কস থিটা লিখতে আমরা বাধ্য যদি আমরা লিখতে চাই। যদি আমরা এ ইকুয়াল টু এরকম কস থিটা সাইন থিটা ধরতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বাস্তব অংশ সমান আর কস থিটা ধরতে হবে, আর অবাস্তব অংশের যে বি আছে সেটা সমান আর সাইন থিটা ধরতে হবে। তো এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট মেথড বলে দিই, সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে, এটা একটু মুছে দিই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে আমি যেই এ প্লাস আইবিটা আঁকলাম এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয়, এগুলো আমি পরে পড়াবো, কার্তেশীয় এক্ষুনি পড়ানোর দরকার নেই। আর আরেকটা ভাবে এ প্লাস আইবিকে খুঁজে বের করছি, সেটা হচ্ছে বাস্তব অংশের সাথে থিটা কোণে মোচড় দিয়ে আই পরিমাণ গিয়ে খুঁজে বের করছি, ওটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে এক্স আর ওয়াই থাকে, আর পোলার স্থানাঙ্কে আর এবং থিটা থাকে, এই যে আর আছে আর থিটা আছে। ওকে, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে করছি, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তো আমরা এখন যেটা এখানে দেখাইছি আসলে সেটা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের রূপান্তর, এই ধরনের একটা সিস্টেম আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো যার কারণে এইগুলো আমরা পাইছি আর কস থিটা, বিগুলো আমরা পাইছি আর সাইন থিটা। এগুলা পরীক্ষার হলে লেখার কোনো দরকার নেই, এগুলো শুধু আমি এটাই জানাইছি যে তোমার মনে একটা প্রশ্ন থাকবে যে আমি হঠাৎ করে এইগুলো আর কস থিটাই কেন মনে করলাম, বিগুলো আর সাইন থিটাই মনে করলাম। সাইন আর কস মনে করার কারণ হচ্ছে আমি এটাকে ডিময় ভরে নিয়ে যাব, আর ডিময় ভরে সাইন আর কস ছাড়া কোনো অবস্থাতে সম্ভব নয়, সেজন্য আমরা এটাকে সাইন আর কসে আনছি। কিন্তু একে আমি কেন সাইন থিটা দিতে পারলাম না, তার ব্যাখ্যা হচ্ছে এখানে, কারণ টোটাল ফরমেশনটা আমাকে এইগুলো এতই ধরা হবে। ওকে, তাহলে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি এই 1 নংকে বর্গ করব, 2 নংকেও বর্গ করব, 1 নংকে বর্গ করব, 2 নংকে বর্গ করব, আর ওদেরকে যোগ করে দিব। তাহলে 1 নাম্বারকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার আর আর স্কোয়ার
কজ স্কোয়ার থিতা, আর 2 নংকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা। আর এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিতা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা। তো আমি এই যে জিনিসগুলো এগুলো লিখতে চাচ্ছি না, সরাসরি আমি এই লাইনটা লিখবো, কারণ আমি এখানে বলছি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার সমান হচ্ছে এই লাইনটা। ওকে, কেন? কারণ আমি প্রথমে ওকে স্কোয়ার করবো, তারপর ওকে স্কোয়ার করবো, তারপর ওদেরকে যোগ করবো, যার কারণে এইভাবে আসবে লাইনটা। তাহলে আমরা পাচ্ছি কি, বাম পাশে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি কিন্তু আর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আর স্কোয়ার যদি কমন নিই তাহলে এইভাবে পাচ্ছি কজ স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার জায়গায় থাক ইকুয়াল টু আর স্কোয়ার তার জায়গায় থাক কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিতা, এটার মানে হচ্ছে 1, কারণ আমরা এটা এসএসসিতে পড়ছি সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল টু 1, তো 1 না লিখলেও চলে। তার মানে আমরা পাইলাম আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমি চাইলে এখান থেকে আর ইকুয়াল টু বের করে রাখতে পারি, উভয় পক্ষে যদি রুট করি তাহলে দিকে হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ইকুয়াল টু এখানে রুট করলে এটা হবে আর। ওকে, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে আর সমান আমরা পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আর সমান যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা এই যে গাণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে বের করে আনছি, এটা কিন্তু অনেক পরিচিত একটা রাশি। আর কে বলা হয় মডুলাস, জটিল সংখ্যার মডুলাস, যা আমরা এখান থেকেও বের করতে পারতাম। একটু খেয়াল করি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে কি শেখায়? অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ। তাহলে এখানে অতিভুজের বর্গ কত? আর স্কোয়ার বর্গ সমান ভূমির বর্গ কত? এ স্কোয়ার যোগ লম্বের বর্গ কত? বি স্কোয়ার। তাহলে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ, তাহলে আর সমান কত হবে? উভয় পক্ষে রুট করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে সাইন থিতা আর কস থিতা ধরে যেখানে আসছে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, চিত্র থেকেও ঠিক একই জিনিসটা দেখাচ্ছে যে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে কোনো ভুল আসলে নাই, ভুল হওয়ার চান্স নাই, কারণ আমরা সব কিছু ঠিকঠাকভাবে ধরছি। যদি উল্টাপাল্টা ধরতাম তাহলে ওইখানে একরকম আসতো, এখানে আরেক রকম আসতো। ওকে, তাহলে আমরা আর ইকুয়াল টু পাইলাম এত। এরপর আমরা করব কি, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব, 2 নংকে ভাগ করব 1 নং দিয়ে। ওকে, তা 2 নং আগে লিখে ফেলি, তাহলে বি কে ভাগ করব এ দিয়ে, বি কে ভাগ করব এ দিয়ে, আর ডান পাশেটা ডান পাশে ভাগ হবে, তাহলে ডান পাশে ওকে ভাগ করব ওইটা দিয়ে, তাহলে আর সাইন থিতা ডিভাইডেড বাই হচ্ছে আর কস থিতা। ব্যাস, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে একটু বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, তাহলে এই আর এবং আর কাটা যাবে, তাহলে বাম পাশে তো বি বাই এ থেকে যাচ্ছে, বি বাই এ ইকুয়াল টু আর আর কাটা যাওয়ার পর এখানে আছে সাইন থিতা বাই কস থিতা, তো সাইন বাই কস সমান হচ্ছে ট্যান থিতা, সাইন বাই কস সমান হচ্ছে ট্যান থিতা, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি ট্যান থিতা ইকুয়াল টু বি বাই এ, মানে ওকে দিকে লিখছি আর ওকে দিকে লিখছি। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু হবে এখানে যেটা টেন, থিটা ইকুয়াল টু যদি বের করতে চাই টেন ওদিকে গিয়ে টেন ইনভার্স হয়ে যাবে, টেন ইনভার্স বি বাই এ। ওকে, তাহলে আমরা এখানের অতিরিক্ত আর লিখছি, খেয়াল করি এ এবং বি কিন্তু এখানে আছে। এ সমান যে মানটা ধরছি সেটা হচ্ছে আর এবং থিটা, বি সমানের মানটা সেটা হচ্ছে আর আর থিটা। এই আর এর মানও আমরা জানি না, থিটার মানও আমরা জানি না, যার কারণে আমরা এখানে এই গবেষণা করে আর এর মান এখানে বের করে রাখছি, আর এই ভাগের গবেষণাটা করে থিটার মান আমরা বের করে রাখছি। এবার আমরা অঙ্কটাকে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করে দিতে পারবো। তাহলে আমি প্রথমে এখানে লিখি যে বাম পক্ষ সমান, বাম পাশটা আগে তুলে নিই, বাম পাশে কি আছে? এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস আই বি হোল টু দি পাওয়ার এন। ওকে, তাহলে প্রথমে মানগুলো বসাই দিই। আমি এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব, আচ্ছা না লাগবে না। এর মান কত? আর কস থিতা, আর কস থিতা লিখে দিলাম, আর কস থিতা প্লাস আই তার জায়গায় থাক, বির মান হচ্ছে আর সাইন থিতা, তাহলে আর সাইন থিতা হোল টু দি পাওয়ার এন তার জায়গায় রয়ে গেছে, প্লাস একইভাবে এখানেও এর মান হচ্ছে আর কস থিতা মাইনাস বির মান হচ্ছে আই, তো তার জায়গায় থাকবে, আই তার জায়গায় থাকবে, বির মান হচ্ছে আর সাইন থিতা হোল টু দি পাওয়ার এন তার জায়গায় রয়ে গেছে। ওকে, তাহলে এখন এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতর থেকে আমি আর কমন নিয়ে ফেলতে পারি, ওর কাছেও আর আছে ওর কাছেও আর আছে, আর কমন নিয়ে ফেলতে পারি। ফার্স্টে আমি এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ারে এন লিখে দিছি। ওকে, আর কমন নিলে এখানে বাকি থাকবে কস থিতা, আর ওর থেকে আর কমন নিলে এখানে বাকি থাকবে আই সাইন থিতা, প্লাস এখানেও সেকেন্ড ব্র্যাকেট যদি আর কমন নিয়ে ফেলি তাহলে পাবো কস থিতা মাইনাস আই সাইন থিতা
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাথার উপরে n এভাবে রয়ে যাবে। এখন আমি এই পাওয়ারটাকে দুজনকে ভাগ করে দিতে পারি। এই n প্রথমে ওকে দিয়ে দিব, এই n ওকে দিয়ে দিব। n যদি ওর কাছে আসে তাহলে আমরা পাবো r টু দি পাওয়ার n, আর n যদি এখানে আসে তাহলে ডি ময়ভরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কারণ cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান আমরা সরাসরি সূত্র লিখতে পারবো, সেটা হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা। ওকে, প্লাস একইভাবে এখানেও ঘটবে r টু দি পাওয়ার n, n যদি এটার উপর আসে r টু দি পাওয়ার n হবে, আর n যদি ওর উপর আসে তাহলে ডি ময়ভরের সূত্র cos n থিটা, নিচে লিখতেছি মাইনাস i sin n থিটা। ওকে, এবার এই দুজন থেকে আমরা r টু দি পাওয়ার n কমন নিয়ে নিই। r টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নিই তাহলে ওর কাছে বাকি থাকবে cos n থিটা প্লাস i sin n থিটা, আর ওর কাছ থেকে যদি r টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলি তাহলে ওর কাছে আর বাকি থাকবে cos n থিটা মাইনাস i sin n থিটা। ওকে, তাহলে এই i sin n থিটার আগে আছে প্লাস, এই i sin n থিটার আগে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কাটা যাবে, আর এখানে cos n থিটা একই, তাহলে আমরা লিখতে পারবো দুইটা cos n থিটা, তাহলে r টু দি পাওয়ার n ইন্টু 2 cos n থিটা। ওকে, তাহলে এখনো দেখা যাচ্ছে প্রমাণের কোনো কিছুই আমরা পাই নাই, কিন্তু এই প্রমাণের এইটুকু পাওয়ার জন্য আমরা অনেক আগে থেকে এই পরিশ্রমগুলো করে আসছি। এই যে আর দেখা যাচ্ছে আর এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা মানটা এখানে বসাই দিই, তাহলে সমান আর এর মান বসাই দিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই যে মাথার উপরে আর এর মাথার উপরে n আছে, তাহলে এটার মাথার উপরে আমরা nটা বসাই দিব, ইন্টু 2 যেটা আছে আমি 2টাকে সামনে নিয়ে আসতে চাচ্ছি, এটা সামনে থাকলে সুন্দর লাগবে, আর এই cos n থিটা, cos তার জায়গায় থাক, n তার জায়গায় থাক, থিটার জায়গায় থিটার মান বসাই দেবো। থিটার মান কত? এই যে থিটার মান হচ্ছে tan ইনভার্স b বাই a, তাহলে লিখে দিলাম tan ইনভার্স b বাই a। ওকে, তো এখানে ব্র্যাকেটটা এই জায়গায় দিলে আমরা পড়ার সময় ভুল করবো, সেটা হচ্ছে cos n এত, আসলে কিন্তু এই যে n থিটা এই দোনোটা cos এর সাথে আছে, মানে cos এর থিটা দুজনকে যেন একসাথে দেখা যায় সেটা মাথায় রাখতে হবে। তো দুজনকে এইখানে ব্র্যাকেট দিলে দুজনকে একসাথে দেখায় না, যার কারণে আমি ব্র্যাকেটটা এইখানে অ্যাপ্লাই করব যাতে দুজনকে একসাথে দেখায়। অর্থাৎ আমি বলতে যাচ্ছি cos এর জায়গায় বসবে, আর এই n থিটার জায়গায় আমরা মানটা বসাবো, তো n এর জায়গায় তো n বসছে, থিটার জায়গায় তার মানটা বসে tan ইনভার্স b বাই a। তো ব্র্যাকেট এটা এই জন্যই দেওয়া হয়েছে, এই পুরাটাই হচ্ছে cos এর থিটা, সেটার জন্য নির্দেশ থাকে। এখানে cos এর এই পুরাটাই হচ্ছে cos এর থিটা, n থিটা দোনোটা মিলে হচ্ছে থিটা, তাহলে এখানেও n এটা দোনোটা মিলে হচ্ছে থিটা, কিন্তু এখানে ছোট থাকার কারণে ব্র্যাকেট না দিলেও সমস্যা ছিল না, কিন্তু এখানে যেটা রাশিটা বড় হয়ে গেছে তো ব্র্যাকেট দিয়ে তাদেরকে একসাথে সেটা বুঝাই দিতে হবে। তাহলে আমরা দেখলাম এখনও অঙ্কটার আনসার আসে নাই, তাহলে 2 জায়গায় থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাথার উপরে যে রুটটা আছে এই রুট মানে হচ্ছে হাফ, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে না লিখে আমি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার বদলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ওকে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, কারণ রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আবার এটার পুরোটার উপর আবার n আছে, তাহলে এটার মাথার উপরও পুরোটার উপরে n থাকবে, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এখানে হবে n/2, কারণ এটা গুণ হলে n/2 হয়ে যাবে, আমি সরাসরি এটা লিখবো, তাহলে আমরা লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার n/2 cos n tan ইনভার্স b বাই a। ওকে, তাহলে প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদেরকে এই যে প্রমাণটা করলাম এটাতে আমাদের অসুবিধাটা ছিল একটাই, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ওই মডুলাস দিয়ে গুণ বা ভাগ করি তাহলে আমরা সাইন এবং কজের কোনো হদিশ পাই না, যার কারণে আমরা এটাকে ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, এটার কারণে সমস্যা দেখা যাচ্ছে। তখন আমরা করছি কি, এ কে আমরা ধরে নিলাম আর কস থিটা, আর বি কে আমরা ধরে নিলাম আর সাইন থিটা, আর মনে যদি প্রশ্ন জাগে কেন আর কস থিটা ধরবো, কেন আর সাইন থিটা ধরবো, তখন আমাদের হাতে একটাই অপশন, সেটা হচ্ছে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক। তা আমি পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক যেভাবে পড়াই এখানে সেভাবে পড়ায় নেই, আমি শুধুমাত্র এটা দেখানোর চেষ্টা করছি যে এ ইকুয়াল টু আমাকে অবশ্যই কস থিটায় আনতে হবে, আর বি ইকুয়াল টু আমাকে অবশ্যই সাইন থিটায় আনতে হবে, এছাড়া আমাদের হাতে কোনো উপায় নাই।